নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারো অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। প্রায় 4 মাস পরে সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি হতে চলেছে। রাজ্যের ডিএ মামলা, রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য শোনা হবে আজকে। একদমই তাই। এবং যে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যে বক্তব্য ছিল যে কেন্দ্রীয় হারে তাদেরকেও ডিএ প্রদান করতে হবে, এবং প্রায় 4 মাস পর সেই মামলার শুনানি হতে চলেছে। এবং আজকে তাদেরই বক্তব্য শুনবেন বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। আজ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই তারা একদমই অনন্যা, আমরা এই নিয়ে কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, যেদিকে আজকে সকলের নজর রয়েছে যে প্রায় 4 মাস পর সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা, শীর্ষ আদালত কি বলতে পারে, অবশ্যই সেদিকে নজর থাকছে। পল্লব দা। হ্যাঁ, ঠিক তাই। গত মার্চ মাসের পর আজকে এই মামলাটা শুনানির জন্য আছে তালিকাতে। তবে মনে রাখতে হবে মামলাটা কিন্তু সিরিয়াল নম্বর 60 অর্থাৎ 60, ফলে 60 নম্বরে যদি পৌঁছয় অন্যান্য মানে 59টা মামলার শুনানি যদি শেষ হয় তবেই কিন্তু 60 নম্বর মামলার শুনানিটা কিন্তু হতে পারে। মনে রাখতে হবে সুপ্রিম কোর্টে এর আগে অন্তত 12 বার এই মামলাটা শুনানির জন্য উঠেছে, কিন্তু সেই অর্থে কোনো কার্যকর নির্দেশ পাওয়া যায়নি। আর অন্যদিকে যদি সংক্ষিপ্ত ইতিহাস বলতে হয় তাহলে হচ্ছে এই মামলাটাতে প্রথমবার ট্রাইব্যুনালে রাজ্য সরকার জেতার পর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে রাজ্য সরকার হেরেছে 6 বার। শেষ রায় অনুযায়ী রাজ্যকে 31% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ ছিল, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা সেই টাকা পাননি। এই অবস্থায় আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কি হয় সেদিকে রাজ্য সরকারি কর্মী ছাড়াও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি এদের স্টাফেদের একটা বৃহৎ অংশের কিন্তু নজর থাকবে। একেবারে আমাদেরও নজর থাকবে অবশ্যই এদিকেই। আপাতত ধন্যবাদ তোমায়, পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, এবং 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং এই নিয়ে 11 বার শুনানি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রায় 4 মাস পর ফের শুনানি হতে চলেছে ডিএ মামলা নিয়েই শীর্ষ আদালতে। আর এই মুহূর্তে নজর রাখবো বাজার দরের দিকে, কারণ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে বাজার দর, সেক্ষেত্রে শসা 50 টাকা, লঙ্কা 80, চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, আদা 160 টাকা। সবজির দাম এখন আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও দালালদের দৌরাত্ম্যের জেরে দাম কমেনি কাঁচা সবজির। বিগত দিনে মানিকতলা মার্কেট থেকে শুরু করে কলেজ স্ট্রিট মার্কেট, শ্যামবাজার মার্কেট সহ একাধিক মার্কেটের দামের এই ঊর্ধ্বমুখী চোখে পড়া গেছে। পরিদর্শনের পর সোমবার নিউ মার্কেট ঘুরে দেখলেন রাজ্যের টাস্ক ফোর্সের আধিকারিকরা। একেবারেই তাই, এবং টাস্ক ফোর্স তারা তো ছিলেনই, তাদের সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরাও। আমরা জানি যে গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন এবং 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, তারপর থেকেই এই অভিযান চলছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দুর্গা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, টাস্ক ফোর্স তারা এই মুহূর্তে অভিযান শুরু করেছে, কিন্তু যে চড়া বাজার দর আমরা দেখেছিলাম তাতে কি কিছুটা হলেও এই অভিযান সুরাহা আনতে পারছে? বাজার দর কি কমছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পর সাধারণ মানুষ ভেবেছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাজার দর, বিশেষ করে কাঁচা সবজির বাজার দর যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে বা গগনচুম্বী হয়েছে সেটা অনেকটাই কমবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে এই টাস্ক ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের এই যে যৌথ অভিযান, তার মাধ্যমে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে দাম নেওয়া হচ্ছিল তার থেকে 10 টাকা, 15 টাকা বা 20 টাকা কমেছে। কিন্তু এই সময়কালে গত বছর বা বিগত বছরগুলোতে যে রেট ছিল বা যে রেট থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ এই রেট কিন্তু নেই, তার থেকেও কিন্তু অনেকটাই বাড়া রয়েছে। যেমন ধরো
লঙ্কার কেজি 80 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, টমেটো 80 টাকা, ঢেঁড়স 80, আদা 130 টাকা, রসুন 160 টাকা বা ক্যাপসিকাম 100 টাকা। এই যে 100 টাকা 130, এই যে বাজার দর, এই দর আরো অনেকটা কমা উচিত। অন্তত পক্ষে মানে 50% কাছাকাছি এই রেট কমে যাওয়া উচিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু শহর কলকাতা জুড়ে বিভিন্ন এলাকায় তালা থেকে টালির যে সমস্ত বড় বড় মার্কেটগুলো রয়েছে সেখানে টাস্ক ফোর্স এবং কলকাতা পুলিশ ভিজিট করলেও ওই 10, 15 বা 20 টাকার নিচে কিন্তু এই রেট এখনো পর্যন্ত নামেনি। তাই নাবিশ্বাস এখনো পর্যন্ত কমে গেছে শহর কলকাতার মানুষের, এমনটা হলফ করে বলার সময় আসেনি। একেবারেই তাই। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ অনন্যা, যে বাজার দর আমরা দেখতে পাচ্ছি, টাস্কফোর্স অভিযান চালাচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বাজার দর কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না, তাই তো? অভিক, তুমি ঠিক যেমনটা বলছিলে, নিত্যদিনের বাজারে সবজি মাংসের দামে কিন্তু হাতে ছ্যাঁকা আম জনতার। সবজির দামে হ্রাস টানতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বাজারগুলোতে টাস্কফোর্সের অভিযান চালানো হচ্ছে। একদমই তাই। এবং অগ্নিমূল্য সবজির বাজার এখনো পর্যন্ত মধ্যবিত্ত তাদের যথারীতি মাথায় হাত, কারণ পকেটে টান একেতেই, তার উপরে বাজার করতে গিয়েও হাতে ছ্যাঁকা লাগছে। যেভাবে শুধুমাত্র শাকসবজি নয়, মাছ মাংস প্রত্যেক কিছুরই দাম ঊর্ধ্বমুখী, তাতেই এই অবস্থা হচ্ছে মধ্যবিত্তের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, সবজির দামে হ্রাস টানতে কড়া নির্দেশের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, আর সেই নিয়ে ইতিমধ্যেই টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা বাজারগুলোতে ঘুরছে। এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো অনন্যা, টাস্ক ফোর্স ঘুরছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে হানা দিচ্ছে, এটা খুব সত্যি কথা এবং স্বাভাবিক। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে বাজারে দাম কেন বাড়ছে, এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ আলু যেমন 35 টাকা, পেঁয়াজ 50 টাকা, হঠাৎ করে এরকম দাম বেড়ে গেল কেন? কারণ মাস তিনেক আগেও আলুর দাম 20 টাকা ছিল, যেখানে যারা উৎপাদনকারী অর্থাৎ চাষি তারা 12 টাকা কেজি আলু বিক্রি করেছে মাঠে যখন উৎপন্ন হয়, সেই আলু এখন 35 টাকা কেজি। কেন এরকম হচ্ছে তার জন্যই টাস্ক ফোর্স ঘুরে বেড়াচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে যারা মজুতদার রয়েছেন তারা কিন্তু বর্তমানে 26 টাকা থেকে 27 টাকা কেজি দরে আলু কিনছেন, এবং সেই আলু কিন্তু বিভিন্ন হাত ঘুরে ঘুরে বাজারে পৌঁছাচ্ছে তখন কিন্তু যারা খুচরো বিক্রেতা রয়েছে তারা 35 টাকা কেজি বিক্রি করছে। মজুতদারদের বক্তব্য যে তারা যে 26 টাকায় আলু কিনছেন সেই আলু তারা বিক্রি করছেন 27 থেকে 28 টাকায়। কারণ হচ্ছে বস্তা পিছু তাদের যে ক্যারিং কস্ট সেই অনুপাতেই তারা বিক্রি করছেন। কিন্তু মধ্যেখানে যারা ফোড়ে রয়েছে এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারাই হঠাৎ করে মধ্যেখানে দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু বাজারে এরকম আকাল হচ্ছে এবং বাজারে দাম বাড়ছে। পাশাপাশি আলু, পটল, ঝিঙে যে সবজি বড় প্রত্যেক সবজির দাম বাড়ছে। এই কারণ হচ্ছে এখন উৎপাদন নেই এবং মুর্শিদাবাদে যে পরিমাণে আলু উৎপাদন হওয়ার কথা ছিল তার এবার ঘাটতি রয়েছে, যার ফলে আলুর দাম বেড়েছে। উল্টো দিকে পেঁয়াজ সংরক্ষণের বারবার, বিশেষ করে তুমি জানো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের নওদায় সবচেয়ে বেশি পেঁয়াজ হয়, এরপরে বেলডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পেঁয়াজ হয়, কিন্তু পেঁয়াজ সংরক্ষণের সেরকম জায়গা নেই। বারবার চাষিরা বলেছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণের সেরকম কোনো ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে কিন্তু পেঁয়াজ তারা মজুত করতে রাখতে পারেন না, যার ফলে এখন নাসিকের পেঁয়াজ ঢুকেছে। পাশাপাশি এখানকার যে পেঁয়াজ সুখসাগর সেই পেঁয়াজও দেখা দিচ্ছে, কিন্তু 50 টাকার নিচে কোনো পেঁয়াজই নেই, যার ফলে পেঁয়াজ আবার নতুন করে যখন উৎপাদন হবে তখন কিন্তু দাম অটোমেটিক ভাবেই কমবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে হঠাৎ করে এত দাম বৃদ্ধি, এবং প্রশাসন জানাচ্ছে যে সমস্ত জায়গায় তারা ভাড়া দিচ্ছেন, ভিজিট করছেন, নজরদারি চালাচ্ছেন যে এমন কিছু দাম বাড়েনি যাতে মানুষের উঠবে, কিন্তু সেই দাম যাতে আরো না ছাড়িয়ে যায়, যার ফলে তারাই টহলদারি করছেন এবং তারা নজরদারি চালাচ্ছেন। বহরমপুরে যে সমস্ত বাজার রয়েছে, নতুন বাজার, খাগড়া বাজার, ইন্দ্রপ্রস্থ এবং স্বর্ণময়ী বাজার, কান্দি বাস স্ট্যান্ড, বড় বড় যে বাজার, সে বাজারে প্রায় প্রত্যেক দিনই এরকম ভাবে নজরদারি চালিয়ে যাবে। পাশাপাশি সুফল বাংলা বিপণী বলে একটি স্টল খুলেছে প্রশাসন, এবং স্টলটি 2020 সালে চালু হয়েছিল, এখনো চলছে। নতুন করে যে টেন্ডার নিয়েছে তিনি আজ থেকেই আলু বিক্রি করছেন সেখানে 32 টাকা কেজি দরে, পাশাপাশি পেঁয়াজের দামও 40 টাকা। কিন্তু একটা জায়গায় সমস্ত মানুষ কি আলু আর পেঁয়াজ বা সবজি কিনে সেই যোগান দিতে পারবে, সে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাজারের দাম যাতে ঊর্ধ্বমুখী আরো না হয় সেদিকে নজরদারি চালাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।
অর্থাৎ অনন্যা, যে ছবি আমরা বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছি যে অগ্নিমূল্য বাজার দর, আর এবার সেই কারণেই কিন্তু আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এবার আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন। 18 জুলাই নন্দীগ্রামে গণ আন্দোলন, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদেও আন্দোলন করবেন বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়েছেন তিনি এমনই যে প্রতিবাদে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদম। আর এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। তিনি কিন্তু বললেন 18 জুলাই নন্দীগ্রামে গণ আন্দোলন দিবস, আর সেই দিনেই প্রতিবাদে নামছে বিজেপি। বিদ্যুতের মাশুল বৃদ্ধি প্রতিবাদেও আন্দোলন হবে এমনই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারেই তাই, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার আন্দোলনের ডাক দিয়েছেন। যেভাবে জিনিসপত্রের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, কার্যত অগ্নিমূল্য বাজার দর, এবং সেই নিয়েই এবার আন্দোলন করবেন তিনি, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার বক্তব্যে যেমনটা বলেছেন যে আগামী 18 জুলাই নন্দীগ্রামে গণ আন্দোলন করা হবে এবং বিদ্যুতের মাশুল যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই ঘটনারও প্রতিবাদ জানানো হবে বিজেপির তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হুঁশিয়ারি দিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 18 জুলাই নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল হবে এই বাজার দরের দাম বৃদ্ধি নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, যেভাবে অগ্নিমূল্য বাজার দর এবং বিদ্যুতের মাশুলও বৃদ্ধি পাচ্ছে সেই নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গণ আন্দোলন করবেন বলছেন, আন্দোলনের ডাক দিচ্ছেন, কিভাবে দেখছেন? মানুষের রায় গোয়ারান হেরে গিয়ে, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গিয়ে, রাজনৈতিক দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়ে আজকে এই সমস্ত কিছু সস্তার নাটক করে রাজনীতিতে বেঁচে থাকার প্রচেষ্টা ছাড়া এটা আর কিছুই না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিজেপির আমলে বিগত 10 বছরে কোথায় গেছে সারা দেশের মানুষ জানে। আজকে বিজেপি যদি চাইতো তাহলে যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে যায় তখন এই দেশেও পেট্রোল ডিজেলের দাম কমতে পারতো, কিন্তু তা না করে এখানে পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যার ফলে যে সমস্ত জিনিসপত্র রপ্তানি করে অন্য জায়গা থেকে আনতে হয় খুব স্বাভাবিকভাবেই তার দামগুলো বেড়ে গেছে। সেদিকে বিজেপি সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। আজকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তৎপর। ইতিমধ্যেই তিনি নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছেন এবং প্রশাসন সেটা দেখছে। আমি বিজেপিকে অনুরোধ করব সর্বভারতীয় স্তরে দেশের মানুষের যে প্রায় কণ্ঠরোধ করার মতো অবস্থা হয়ে গেছে, তাদের রান্নাঘরে আগুন জ্বলছে, সেদিকটা বিজেপি একটু তাকিয়ে দেখুক। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। বাদুড়িয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত 4। বাদুড়িয়ায় 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। মধুচক্রের আসর বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আর এই বিক্ষোভ যখন তুলতে যায় পুলিশ, সেই সময় আক্রান্ত হতে হয় পুলিশকেও। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। জখম হয়েছেন এই ঘটনার জেরে পুলিশ কর্মীরা, এবং বিক্ষোভ তুলতে গিয়েই আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদেরকে। বাদুড়িয়াতে সেখানে এই ঘটনা ঘটেছে। একদম অভিক, বাদুড়িয়াতে 4 পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায়। বাদুড়িয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত 4। বাদুড়িয়ায় 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। মধুচক্রের আসর বন্ধের দাবিতে বিক্ষোভ। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন পুলিশের ওপরেও এই ধরনের আক্রমণ? দেখো, বিশেষ করে উত্তর 24 পরগনার যে বাদুড়িয়া থানা রয়েছে, যে 6 নম্বর ওয়ার্ড উত্তর দিয়ারা, গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ওখানে একটি বাড়িতে নাকি মধুচক্রের আসর বসতো, এমনটা দাবি করেছেন, এবং এই নিয়ে দীর্ঘদিন তারা এটাও বলেছেন যে প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু লিখিত কোনো অভিযোগ বাদুড়িয়া থানায় জমা পড়েনি। যার কারণে গতকালকে যখন এই ঘটনা শুরু হয় তখন স্থানীয় বাসিন্দারা
ক্ষোভে ফেটে পড়ে, বিকেল থেকে রাত 10টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালায় এবং ঘটনাস্থলে পুলিশ আসলে, অর্থাৎ বাদুড়িয়া থানার পুলিশ আসলে তাদেরকে যেমন ঘিরে ধরে হেনস্থা করে, তাদের মারধর করে, এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় জেনে পুলিশ একটি সুমোটো মামলা করেন এবং সুমোটো মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ বাদুড়িয়া উত্তর দিয়ারা গ্রাম থেকে তাদের যে অভিযোগ, পুলিশকে পরিকল্পনাভাবে হামলা করা হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি তাদের মারধর হেনস্থা করা হয়েছে, সম্পূর্ণটাই পূর্ব পরিকল্পিত, যার কারণে পুলিশের এই সুমোটো মামলার ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় 4 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের উপরে কেন এই হামলা চালালো, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। ইতিমধ্যে এই মধুচক্রের যে আসরবস্ত নির্দিষ্টভাবে কিন্তু বাদুড়িয়া থানায় কোনো লিখিত অভিযোগ ছিল না, এমনটাই মনে করছে তদন্তকারীরা। এবং যার কারণে পুলিশ যখন এই ঘটনা ঘটে, সেই গ্রামবাসীরা বিক্ষোভ করতে শুরু করেন, সেই সময় পুলিশ গেলে পুলিশের ওপর আচমকাই তাদের উপরে হামলা হয় এবং মারধর করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়, যার কারণেই পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। এদেরকে হেফাজতে নেওয়ার পরে জানা যাবে এর পিছনে কারা এই ঘটনা ঘটালো এবং এই মধুচক্রের সঙ্গে কারা কারা যুক্ত আছে, সেটাও তদন্তকারীরা দেখছে। সামনে গোটা প্রক্রিয়ার উপর পুলিশ নজর রেখেছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, যেমন ঘটনাস্থলে পুলিশও আছে। ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় আর এই ঘটনায় জখম হয়েছে 4 পুলিশ কর্মী। বাদুড়িয়া 6 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে মধু চক্রের আসর বন্ধের দাবি তোলায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আর এই বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী। 4 পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এই ঘটনায়, ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িও। আরো বারোতে এখন সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, রেলের সঙ্গে গাড়ির ধাক্কা, লেভেল ক্রসিং এ লালগোলা এক্সপ্রেসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, খড়দহে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। স্থানীয় সূত্রে খবর, খড়দহ আর সোদপুর স্টেশনের মাঝে রেলগেটে একটি 4 চাকা গাড়িকে ধাক্কা মারে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। আর দাঁড়িয়ে যায় ট্রেনটি, তারপরেই তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদেরকেও। গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এই ঘটনার জেরে হতাহতের কোনো খবর নেই। লেভেল ক্রসিং এ অনিয়ন্ত্রিত যান চলাচল নাকি রেলের গাফিলতি ছিল, সেই কারণে এই দুর্ঘটনা, এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। এই নিয়ে যথাযথ পদক্ষেপও নেওয়া হবে, আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সিপিআরও পূর্ব রেল কৌশিক মিশ্র। তবে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে এবং সেখানে একটি 4 চাকা গাড়ি ছিল এবং সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে এই হাজারদুয়ারি এক্সপ্রেস। যদিও কি কারণে এই দুর্ঘটনা, কেন এই ধরনের ঘটনা ঘটলো, কোথায় গাফিলতি ছিল, আমরা সেই নিয়েই কথা বলেছিলাম সিপিআরও পূর্ব রেল কৌশিক মিশ্রের সঙ্গে। তিনি কি বলছেন শোনাব। দেখুন, আমি যখনই রেল লাইনের কাছে যাচ্ছি এবং দেখছি যে রেল গেট পড়ছে, আপনি বলুন তো যে তখন কি আপনি গাড়ি চালিয়ে গেট পড়ছে সেই অবস্থায় গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে যাবেন? নেভার, কখনোই ঢুকবেন না। হয়তো তো যে করেছে সে ভুল করেছে। আমরা কি করতে পারি? আমরা সচেতনতামূলক প্রচার চালাবো, আমরা লোকে অনুরোধই করব, আর বেশি তো কিছু করতে পারি না। যদি রেড সিগন্যাল দেখেও কোনো গাড়ির ড্রাইভার যদি জোর জবরদস্তি রেলের ট্র্যাকে ঢোকে, তখন আইনানুরূপ ব্যবস্থা নেবো এবং এফআইআর লঞ্চ করবো। সেটা এই ক্ষেত্রেও করেছি। আপনাদেরকে শোনালাম পূর্ব রেল সিপিআরও কৌশিক মিত্র, তিনি ঠিক কি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হবে গাড়ির চালকের বিরুদ্ধে। 4 চাকা গাড়িতেই ধাক্কা মারে লালগোলা এক্সপ্রেস। একদমই, লেভেল ক্রসিং এ লালগোলা এক্সপ্রেসের সঙ্গে গাড়ির সংঘর্ষ। খড়দহে অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটেনি কোনো। স্থানীয় সূত্রে খবর, খড়দহ আর সোদপুর স্টেশনের মাঝের রেলগেটে এই ঘটনাটি ঘটে। একটি 4 চাকা গাড়িকে ধাক্কা মারে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, তারপরেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদেরকে। গাড়িটির একাংশও দুমড়ে মুচড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুগামীর সংখ্যা ছাড়ালো 10 কোটির গণ্ডি। এক্স হ্যান্ডেলে নমর ভক্ত সংখ্যা 10 কোটি।
আর একেবারেই এবং এই যে জনপ্রিয়তার নিরিখে তিনি কিন্তু অনেককেই ছাপিয়ে গেছেন অনন্যা। এই জনপ্রিয়তার নিরিখে সমস্ত রাষ্ট্রপ্রধানের থেকে অনেকটাই এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুগামীর সংখ্যায় মোদীকে টপকাতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও। আশেপাশে নেই শাহরুখ, ধোনি, কোহলিও। অনুগামীর সংখ্যা 10 কোটির গণ্ডি পেরোতেই এক স্যান্ডেলে পোস্ট মোদির লেখেন, এই প্রাণবন্ত সংযোগ মাধ্যমে থাকতে পেরে আমি খুশি। এখানে আলোচনা, বিতর্ক, মৌলিক ভাবনা, চিন্তা সহ আরো অনেক কিছু উপভোগ করা যায়। ভবিষ্যতেও আরো একদমই তাই, ভবিষ্যতে আরো ভালো অভিজ্ঞতা আশা করছেন তিনি, কারণ যেভাবে তার ফলোয়ার্স সংখ্যা ক্রমশ বেড়ে গেছে এবং 10 কোটি ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে তার ফলোয়ার্সের সংখ্যা, যেখানে কিন্তু পিছনে ফেলে দিয়েছেন অনেককেই। নজর রাখবো আসামের দিকেও। আসামে বন্যায় ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা এবং লক্ষাধিক মানুষ এখনো বন্যা কবলিত। সেখানে জলের নিচে বহু গ্রাম। সোমবার বন্যার কারণেই নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে ক্রমশই অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 93 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো বেশ কিছু জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে আমরা, যেখানে জলের নিচে এই মুহূর্তে বহু গ্রাম। সেখানকার স্থানীয় মানুষজন তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন, কি করবেন তারা ভেবে পাচ্ছেন না। অসমে সেখানে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অসমের বন্যায় লক্ষাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। এখনো পর্যন্ত বন্যা কবলিত এলাকায় অনেক মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। জলের নিচে বহু গ্রাম। সোমবার বন্যার কারণে নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে অসমে বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93। এখনো বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। আসামের ছবিটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম। এরপর রাজধানীর দিকে নজর রাখি। রাজধানী অর্থাৎ দিল্লিতে, সেখানেও কিন্তু বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। বানভাসী অবস্থা এই মুহূর্তে রাজধানীর একাংশের জনপথ পণ্ডিত পন্ত মার্গ এলাকায়। রাস্তাঘাট জলের তলায়। বেশ কিছু জায়গায় তীব্র যানজট, সমস্যায় সাধারণ মানুষ। দিল্লি ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে টানা বৃষ্টি জারি। বৃষ্টি চলছে উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ুতেও। দিল্লির ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। কার্যত বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা দিল্লিতে এবং দিল্লির একাংশ এই মুহূর্তে জলের তলায়। বানভাসী অবস্থা সেখানে। দিল্লির বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, তার জেরেই বানভাসী অবস্থা রাজধানীর একাংশ। জনপথ পণ্ডিত পন্ত মার্গ এলাকায় রাস্তাঘাট জলের তলায় এই মুহূর্তে চলে গিয়েছে। কার্যত সেখানকার মানুষজন, তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে রাস্তায় বেরিয়ে। বেশ কিছু জায়গায় সেখানেও তীব্র যানজট এই জল জমার কারণে। একদমই অভিক, বেশ কিছু জায়গায় তীব্র যানজট দেখা যাচ্ছে এই জল জমার কারণে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লির বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দিল্লি ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। জলের তলায় রাস্তাঘাট, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিল্লির ছবি, সেখানে কার্যত যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। এরপর যে খবরে নজর রাখবো, ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনার এবার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বললেন যে মতবিরোধ থাকলেও থাকতে পারে, কিন্তু মতবিরোধ থাকলেও আমেরিকানরা একে অপরের শত্রু নয়। দেশবাসীর উদ্দেশ্যে বাইডেনের বার্তা, বুলেট দিয়ে নয়, মত পার্থক্যের জবাব দিন ব্যালট বক্সে। পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
একদমই তাই। আমরা যে ছবি আমরা দেখেছিলাম যে পেনসিলভেনিয়া, সেখানেই একটি সভাতে বক্তব্য রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি, এবং যদিও নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে আততায়ীকে নিহত করা সম্ভব হয়, কিন্তু সেই ক্ষেত্রে এই যে হামলার ঘটনা ঘটেছে সেই নিয়েই এবার এই ঘটনার নিন্দা করলেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ওপর যে ধরনের হামলার ঘটনা সেই নিয়েই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে মতবিরোধ থাকলেও আমেরিকানরা একে অপরের শত্রু নয়। দেশবাসীর উদ্দেশ্যে বাইডেনের বার্তা, বুলেট নয় মত পার্থক্যের জবাব দিন ব্যালট বক্সে। আরো বারোটা এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পুলিশ। আর এই ঘটনাতেই আটক করা হয়েছে দুই মহিলাকে। কুলতলির পয়তারহাট এলাকাতে সেখানেই এই ঘটনা। যে ছবি আমরা দেখতে পেলাম, এবার কিন্তু আক্রান্ত হতে হলো পুলিশকেই। অনন্যা, কিছুক্ষণ আগেও আমরা আরো একটি খবর যেমনটা দেখাচ্ছিলাম যে বাদুরিয়াতে, সেখানেও কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটেছে, পুলিশকেই কার্যত এই হামলার মুখে পড়তে হয়েছে। সেখানে বাদুরিয়াতে 4 জন পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছে। মধুচক্রের আসর চলছিল সেখানে, আর সেই নিয়েই কিন্তু আক্রান্ত হয়েছেন পুলিশ। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এবার আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠছে। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে এবার কুলতলিতে পড়ল পুলিশ। আর এই ঘটনাতেই আটক করা হয়েছে দুজন মহিলাকে। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা, সেখানেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে এবং গুলি চালানো হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বাদুরিয়াতে সেখানেও কিন্তু এই একই ধরনের ছবি আমরা দেখতে পেলাম। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে এবং যার জেরে 4 জন পুলিশ কর্মী বাদুরিয়াতে সেখানে আক্রান্ত হয়েছেন। কোয়েল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। কোয়েল, যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে বাদুরিয়াতে, সেখানেও পুলিশকে কার্যত এই ধরনের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এবার কুলতলিতে সেখানে আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে, গুলি চালানোর মতন অভিযোগ সামনে আসছে। কি ঘটনা ঘটেছিল সেখানে? একদমই অভিক, দেখো প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, কুলতলিতে কিন্তু আক্রান্ত হয়েছে পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। এবং ঘটনা যেমনটা সামনে উঠে আসছে যে আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। এবং এই ঘটনা কুলতলি থানা এলাকার জালাবেরিয়া 2 নম্বর পঞ্চায়েতের পয়তারহাট এলাকায়। পুলিশ সূত্রে যেমন জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি যেমন জানিয়েছেন, এই কুলতলি থানা এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু অনলাইনে বিভিন্ন মেসেজ এবং অ্যাডভার্টাইজ দিয়ে সোনার দেবতার মূর্তি বিক্রির নাম করে প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এবং সেই মূর্তি নির্দিষ্ট জায়গায় ক্রেতাদেরকে ডেকে তাদের সেই মূর্তি বিক্রির জন্য ডাকা হতো এবং ক্রেতারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেই সোনার মূর্তি কেনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের কাছ থেকে দুষ্কৃতীরা সমস্ত টাকা পয়সা লুট করে পালাতো। এরকম ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটে আসছিল কুলতলি থানা এলাকায় এবং এরকম বেশ কিছু জন তারাও কিন্তু এই প্রতারণার চক্রে পা দিয়ে সর্বসারা হয়েছিলেন এবং কুলতলি থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। এরকমই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকা এক অভিযুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করতে যায় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেখানেই কিন্তু ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশদেরকে। এবং পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন যে পুলিশকে লক্ষ্য করে বন্দুক নিয়ে তাড়া করা হয়। তবে এই ঘটনায় কোনো রকম কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় ওই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকা 2 জন মহিলাকে কুলতলি থানার পক্ষ থেকে আটকও করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু আরো যে পুলিশ ফোর্স সেটা বাড়ানো হয়েছে। এক কথায় বলা যেতে পারে একেবারেই কিন্তু এই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে আক্রান্ত হওয়া বা পুলিশকে আক্রমণ করার অভিযোগকে ঘিরে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে ছবি আমরা দেখতে পাই যে অনেক সময় পুলিশের বিরুদ্ধে সক্রিয়তা নিয়ে অভিযোগ ওঠে যে পুলিশ সক্রিয় না, কিন্তু বাদুরিয়া এবং কুলতলি সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ যখন আসামিকে ধরতে যাচ্ছে, মধুচক্রে চলছিল, সেই ঘটনাতে স্টেপ নিতে যাচ্ছে, তখন পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। কেন এই ছবি? দেখুন, বাদুরিয়া এবং কুলতলিতে যা আপনি দেখছেন তা দীর্ঘদিন যাবৎ পুলিশকে যেভাবে স্তাবকে পরিণত করা হয়েছে, পুলিশের প্রতি
মানুষের বিশ্বাস চলে গেছে। আইন রক্ষকের অবস্থা আজকে সঙ্গীন করে দিয়েছে তৃণমূল সরকার, যে কারণে এই জাতীয় হামলা, আর আমি নিশ্চিত 100% নিশ্চিত যে হামলা বাদুড়িয়া কিংবা কুলতলিতে হয়েছে, যারা হামলাকারী তারা 100% তৃণমূল কংগ্রেসের লোক। কারণ তৃণমূল কংগ্রেসের যারা লোক আছে তারা পুলিশকে কোনোভাবেই কোনো গুনতির মধ্যে ধরে না। তারা মনে করে পুলিশ তাদের পোষা কোনো জীব, যে কারণের জন্য সর্বত্র পুলিশের সামনেই হামলা হাঙ্গামা সমস্ত কিছু হচ্ছে। আর আজকে যখন পুলিশই কোনো আইন রক্ষা করতে যাচ্ছে, তখন সেই আইন রক্ষককে যারা তৃণমূল কংগ্রেসের লোক তারাই আটকে দিচ্ছে, তারাই তাদের উপর হামলা চালাচ্ছে। এই যদি অবস্থা হয় পুলিশের, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, রাজ্য কোথায় এসে দাঁড়িয়েছে। অতএব আমি মনে করি যারা এই জাতীয় হামলা করেছে তাদের গ্রেপ্তার করা দরকার, কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুল সিনহা, তার যে বক্তব্য আমরা শুনলাম অনন্যা, যে তিনি বলছেন যে এই যে ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে এবং যারা এই ধরনের হামলা চালাচ্ছেন তারা তৃণমূলের, এবং তৃণমূলই পুলিশের উপর এই ধরনের হামলা চালাচ্ছে বলে বললেন তিনি। একদমই বাদুড়িয়ার পর এবার কুলতলি, সেখানেও পুলিশকে আক্রান্ত হতে হলো। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ, পুলিশের উপর হামলা করা হয়েছে। বাদুড়িয়াতেও আমরা দেখলাম মধুচক্র সেখানে চলছিল, সেই মধুচক্রে সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। 4 জন পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এবার কুলতলিতে প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিকরা। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ সামনে আসছে। পুলিশের উপর হামলার ঘটনায় আটক করা হয়েছে 2 মহিলাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বাদুড়িয়াতে মধুচক্র চলাকালীন পুলিশের উপর আক্রমণ করা হয়েছে, এবার কুলতলিতে সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। কেন বারবার পুলিশের উপর হামলা করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? তার কারণ হচ্ছে যারা অপরাধ করছেন এবং যারা অপরাধী এবং যারা এই সমস্ত অসাধু উপায়ে রোজগারের ব্যবস্থা করেছেন এবং অসাধু চক্র করেছেন, তারা তাদের মাথার উপরে দাদারা রয়েছে, দিদিরা রয়েছে তৃণমূলে, বলে তারা মনে করে যে প্রশাসনটা তাদের, পুলিশ টুলিশ তো কোনো ব্যাপার না, তাদের নির্দেশে পুলিশ কখনো অ্যাকশন নেয় কখনো অ্যাকশন নেয় না। তো তারা ভাগ বটরা দিয়েই ব্যবসাটা করেছে, তাই তারা এত কেয়ারলেস, তাই তারা এত বেপরোয়া, তাই পুলিশের প্রশাসনকে মানতে চায় না, পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে, পুলিশকে আক্রমণ করে। জানি তাদের কোনো শাস্তি হবে না আক্রমণ করলেও, কারণ এই বাংলায় পুলিশকে আক্রমণ করা যায়, অসাধু উপায়ে রোজগার করা যায়, ভাগ বটরা দিয়ে থাকা যায়, তাই তারা এসব করে। এটা হচ্ছে একেবারে মিলিজুলি সরকার, একেবারে মিলেজুলে আছে একসঙ্গে প্রশাসন। ফলে ভাগ বটরা কোথাও একটা ভাগাভাগির অসুবিধা হয়েছে, তাই এসব হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। একদমই তাই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা যে অভিযোগ আমরা দুপক্ষের তরফেই পাচ্ছি, অর্থাৎ বিরোধীরা তারা কিন্তু বলছেন যে তৃণমূলের বিরুদ্ধেই মূলত তাদের এই অভিযোগের আঙুল তুলছেন। তারা বলছেন যে পুলিশকে নিয়ন্ত্রণ করে তৃণমূল এবং তার কারণে তৃণমূলের তরফ থেকেই পুলিশের উপরে এই ধরনের হামলার ঘটনা ঘটা হচ্ছে। যেখানে পুলিশ যেখানেই কোনো রকমের পদক্ষেপ নিতে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই ক্ষেত্রেই এই ছবি পরিষ্কার হচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করছে। কুলতলির ঘটনা বাদুড়িয়া দেখালাম আপনাদের, আর এবার কুলতলির ঘটনা দেখাচ্ছি। সেখানেও কিন্তু একই ঘটনা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। প্রতারণা চক্রে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন মহিলাকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আটক 2 জন মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময় বাবু, বাদুড়িয়াতে সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন মধুচক্রের আসর বসেছিল সেই সময় অভিযুক্তকে ধরতে যায়, সেই সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে কুলতলিতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আসামিকে ধরতে গেলে পুলিশের উপর এই ধরনের হামলা। বারবার পুলিশকে কেন এই ধরনের হামলার মুখে পড়তে হচ্ছে বলে মনে হয়? এতদিন ধরে
যে পুলিশ এই অপরাধগুলো সংগঠিত হতে সাহায্য করেছে, নৈরাজ্যকে বাড়তে দিলে পরে নৈরাজ্য যে রাজ্যকে খেয়ে নেয়, এটা রাজ্য সরকারের পুলিশ বোঝেনি। দায় তো পুলিশকেই নিতে হবে। এখন থেকে 15 বছর আগে, 20 বছর আগে পুলিশের গাড়ি পাড়ায় এলে পাড়ার লোক আগ্রহ ভরে জানতে চাইতো কি হয়েছে, হঠাৎ পুলিশের গাড়ি কেন। আর আজকে পুলিশের গাড়ি পাড়ায় এলে লোকে গিয়ে চেস করে, কি ব্যাপার, এখানে কেন এসছেন? দাদা জানে না। দাদাকে ফোন করলাম, দাদা বলছে দাদা জানে না পুলিশ এসছে। দাদাকে না জানিয়ে এসছেন কেন? এই যে ফারাকটা ঘটে গেল মমতা ব্যানার্জির শাসনে, তার অনিবার্য ফলশ্রুতি হচ্ছে এইটা যে পাড়ায় পাড়ায় তৃণমূলের দাপটবাজ দুষ্কৃতীরা পুলিশকে চেস করবে, পুলিশকে আক্রমণ করবে, এবং দুদিন বাদে দেখবেন যে পুলিশ একদিন ফাইলের তলায় লুকিয়েছিল, যে ওসির চেয়ারে তৃণমূলের নেত্রী গিয়ে বসেছিলেন, যে লকআপ থেকে তৃণমূলের নেত্রী দুষ্কৃতীদের ছাড়িয়েছিলেন, সেই দুষ্কৃতীরা পুলিশকে ওই লকআপে ঢুকিয়ে দেবে। এখনো যদি পুলিশ না বোঝে এবং তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ না করে, এখনো যদি পুলিশ দলদাসের ভূমিকায় নিজেকে রাখতেই ভালোবাসে, তাহলে পুলিশের পরিণতি হবে সবচাইতে খারাপ। দুষ্কৃতীরাজ এতটাই মাথাচাড়া দিয়েছে এই রাজ্যে। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। একদমই অভিক, এখানেও কিন্তু সেই একই অভিযোগ সামনে আছে। তৃণমূলকেই কাঠগড়ায় কিন্তু তুলছেন সকলে। কুলতলিতে অভিযুক্ত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অন্যদিকে বাদুরিয়ায় সেখানেও কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছে। 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে এবং তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ সামনে এসছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানেও একই অভিযোগ কিন্তু সামনে আসছে, পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। আর এই যে ঘটনা ঘটছে, বারবার পুলিশকে এই হামলার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিরোধীরা তারা বলছে যে পুলিশকেই এর দায় নিতে হবে, কারণ পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না, এবং সেক্ষেত্রে তার কারণেই কিন্তু এই ধরনের বাড়ন্ত এবং পুলিশকে এই ধরনের হামলার মুখে পড়তে হচ্ছে। আরো বারো তো এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশনকে নিশানা অর্জুন সিংহের। লালবাজার থেকে টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। টাকা নিয়ে উপনির্বাচনে ভোট করিয়েছেন, এই গুরুতর অভিযোগ এনেছেন তিনি। 4 জন ঘুরে ঘুরে ভোট দিয়েছেন। ওয়েবকাস্টিং এ দেখতে পাননি মুখ্য নির্বাচনী আধিকারিক। 6 বছর ধরে চেয়ারে বসে রয়েছেন সিইও, এমনটা কিন্তু তোপ দেখেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার এই গুরুতর অভিযোগ অনন্যা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। কি বলছেন তিনি, কি অভিযোগ করছেন, শুনুন। যে কালকে পরশুদিন ইলেকশন হলো আপনার মানিকতলা, যে প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েলের সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। এই এখানকার সিও বসে বসে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাপসদা ছিল কি আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবকাস্টে দেখাচ্ছে। আমার কাছে ছবি এলো, যে কোনো মাধ্যমে হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ওয়েবকাস্ট এলো, আমি দেখালাম 4 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। না তো, এটা তো দেখছি না, এটা তো দেখতে পাচ্ছি না, এটা তো হচ্ছে না। লজ্জা লাগে 6 বছর ধরে বসে আছে। শোনালাম আপনাদের অর্জুন সিং তিনি ঠিক কি অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনকে নিশানা অর্জুন সিং এর। লালবাজার থেকে টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। টাকা নিয়ে উপনির্বাচনকে ভোট করিয়েছেন। 4 জন ঘুরে ঘুরে ভোট দিয়েছেন। ওয়েবকাস্টিং এ দেখতে পাননি মুখ্য নির্বাচনী আধিকারিক। 6 বছর ধরে চেয়ারে বসে আছেন সিও। তোপ বিজেপি নেতা অর্জুন সিং এর।
একেবারেই তাই। এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অর্জুন সিং। তিনি কিন্তু এই গুরুতর অভিযোগ এনেছেন। অর্জুন সিং তিনি বলছেন যে লালবাজার থেকে টাকা নিয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং টাকা নিয়ে উপনির্বাচনে ভোট করিয়েছেন। কিছুদিন আগেই আমরা দেখলাম যে 4 জায়গায় উপনির্বাচন ছিল এবং সেক্ষেত্রেই নির্বাচন কমিশন সমঝোতা করেছে। নির্বাচন কমিশন সমঝোতা করে বাংলায় ভোট করিয়েছে। এই গুরুতর অভিযোগ এনেছেন অর্জুন সিং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, অত্যন্ত গুরুতর অভিযোগ অর্জুন সিং এর। তিনি বলছেন যে নির্বাচন কমিশন সমঝোতা করেছে, সমঝোতা করে বাংলায় ভোট করিয়েছে, টাকা নিয়েছেন, এই অভিযোগে এনেছেন তিনি। দেখুন, অর্জুন সিং এর এইসব কথাবার্তার মূল্য তখনই থাকবে যদি তিনি লিখিতভাবে এই অভিযোগ নির্বাচন কমিশনকে করতে পারেন। দেখি না সাহস আছে কিনা। এসব শুধু হাওয়া গরমের জন্য বলছেন না সত্যি তার সাহস আছে যে এই অভিযোগগুলো তার কাছে তথ্য প্রমাণ আছে এবং সেই জন্য লিখিতভাবে তিনি করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে? পারবেন না তিনি। সুতরাং এটা বোঝাই যায় সেই ঘটনাতে যে এটা সম্পূর্ণভাবে একটা হাওয়া গরম করার জন্য মানে খুব নিম্ন শ্রেণীর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এইসব কথাবার্তা বলা। এবং চিরকালই অর্জুন সিং এরকমই কথাবার্তা বলেছেন, হাওয়া গরম করার কথা। তা না হলে আমি বলবো, ওনাকে অনুরোধ করব যে গুরুত্বপূর্ণ অভিযোগ আপনার যদি আপনি লিখিতভাবে করেন তখন তার গুরুত্ব পাবে, নয়তো কোনো গুরুত্ব নেই এখানে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। একদমই অভিক, লালবাজার থেকে টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা, এমনই অভিযোগ করছেন অর্জুন সিং। টাকা নিয়ে উপনির্বাচন করানো হয়েছে। 6 বছর ধরে চেয়ারে বসে আছেন সিও। এই অভিযোগ যেমন এনেছেন তিনি, পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখা যাক, কারণ কলকাতা টিভির খবরের জের। তারপরেই নড়চড়ে বসলো প্রশাসন। অনন্যা, নদিয়ার চাপড়ার ঘটনা কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে সেখানে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল এবং সেখানেই নির্মাণ করা হচ্ছিল। নদিয়ায় চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ। চাপড়া থানার কাছে একটি পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছিল। পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ। সেই খবর প্রকাশ্যে আসতেই কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। জমি মাপতে উদ্যোগ নিয়েছে এবার প্রশাসন। খবর যখন কলকাতা টিভিতে সম্প্রচার করা হয়েছে তারপরেই এই জমি মাপতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেখানেই যে অভিযোগ করা হচ্ছিল যে নদিয়ার চাপড়া থানার নাকের ডগাতেই যেভাবে পুকুর ভরাট করে এই নির্মাণ কাজ চলছিল, কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলকাতা টিভি এই খবর সম্প্রচার করে, তারপরেই নড়েচড়ে বসলো প্রশাসন। নদিয়ার চাপড়াতে সেখানেই যে জমিতে এই কাজ চলছিল, এই নির্মাণ চলছিল, সেই জমি মাপতেই উদ্যোগ নিল প্রশাসন। একদমই অভিক, নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল, সেই খবর করেছিল কলকাতা টিভি। আর এরপর প্রশাসন তারা জমি মাপার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ। এই খবর প্রকাশ হতেই জমি মাপতে উদ্যোগ প্রশাসনের আধিকারিকরা। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল, সেই খবর করেছিল কলকাতা টিভি। আর এরপর কলকাতা টিভির খবরের জেরেই নড়েচড়ে বসলো প্রশাসন। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে নদিয়ার চাপড়ার এই ঘটনা, সেখানেই পুকুর ভরাট করার অভিযোগ সামনে উঠে এসেছিল এবং সেখানেই পুকুর ভরাট করে বেশ কয়েকদিন ধরে চলছিল এখানে নির্মাণ কাজ। এবং চাপড়া থানার 500 মিটারের মধ্যেই এই নির্মাণ কাজ চলছিল, কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। সেই অভিযোগ জানানো হয়েছিল কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পরেই এবার নড়েচড়ে বসলো প্রশাসন। দেখুন, প্রভাবশালী না হলে তো কখনোই তার এত বড় সাহস হয় না। সে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন করছে, এটা তো তার প্রভাবশালী না হলে সম্ভব নয়। রাস্তায় জলগুলো আসছে, জলগুলো কোথায় যাবে? জলগুলো বলুন, আমরা ঠাকুরটা কোথায় বিসর্জন দেবো বলুন? আমরা চাচ্ছি এরা সমস্যার সমাধান করার জন্য। আমরা চাচ্ছি যাতে পুকুর ভরাট না হয়, তার জন্য প্রশাসন এবং বিডিও এবং মানে পার্টির লোক স্টেপ নেই এর ব্যাপারে। হ্যাঁ, অভিযোগ আছে। পাড়া প্রতিবাসী অভিযোগ করেছে এখানে সারা চাপড়া এলাকার ঠাকুর প্রতিমা বিসর্জন হয়। হ্যাঁ, সে ক্লাব বারোয়ারি সবাই আমার কাছে অভিযোগ জানিয়েছে। তার জন্য আপাতত এখানে এসে জিনিসটা বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওনারা কথা শুনছে না। হ্যাঁ, বন্ধ করছে না কাজ।
হ্যাঁ, এবার আমরা আপাতত প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আবেদন রাখব যে যাতে জিনিসটা বন্ধ করা যায়। অসমের বন্যায় লাফিয়ে বাড়ছে মৃত্যু, লক্ষাধিক মানুষ এখনো বন্যা কবলিত, জলের নিচে বহু গ্রাম। সোমবার বন্যার কারণে নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর এই নিয়েই অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 93। এখন বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জলের নিচে বহু গ্রাম এই মুহূর্তে চলে গিয়েছে আসামে, সেখানেই ক্রমশ বাড়ছে যার কারণে মৃতের সংখ্যা। লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত বন্যা কবলিত, জলের নিচে বহু গ্রাম। সোমবার বন্যার কারণে নতুন করে আরো 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই নিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93। আপনারা অসমের সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে দিল্লিতেও সেই একই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। দিল্লির বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত, বানভাসী রাজধানীর একাংশ, কার্যত জলমগ্ন পরিস্থিতি। জনপথ পণ্ডিত পান্ত মার্গ এলাকায় রাস্তাঘাট জলের তলায়। বেশ কিছু জায়গায় তীব্র যানজট। এই জলের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দিল্লি ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে টানা বৃষ্টি জারি। বৃষ্টি চলছে উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ুতেও। আরো আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।